দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এইটি দ্বিতীয় ধাপের আলোচনা। অর্থাৎ প্রথম ধাপে আমেরিকার অনেকেরই স্বপ্ন থাকে একটি বাড়ি কিনবেন। কিভাবে সেই বাড়িটি কিনবেন সেটি নিয়ে নিয়মিত আমরা তথ্য আপনাদেরকে এই ভিউজ অনুষ্ঠানে দিয়ে থাকি। আমাদের বিশেষজ্ঞ রিয়েলটরদেরকে নিয়ে আসি, হোম লোন অফিসারদেরকে নিয়ে আসি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো প্রথম বাড়ি কেনা শেষে আপনি দ্বিতীয় বাড়ি কিভাবে কিনবেন। কারণ প্রথম বাড়ি কেনার পরেই অনেকেই একটি, দুটি, তিনটি বাড়ি কেনার কথা ভাবেন। কেউ সেটিকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ব্যবহার করতে চান, কেউ সেখানে থাকার জন্য ব্যবহার করতে চান। নানা কারণে আপনি দ্বিতীয় বাড়ি কেনার প্রয়োজন হতে পারে। এবং এই দ্বিতীয় বাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে প্রথম বাড়ি কি আপনার জন্য বোঝা হয়ে আছে, নাকি এটি আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে? অর্থাৎ প্রথম বাড়ির হোম ইকুইটি দিয়ে আপনি দ্বিতীয় বাড়ি কিনতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ডিসির রিয়েলটর লিটু চৌধুরীকে। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এহসান জুয়েল ভাই, ধন্যবাদ TVN24 এর সকল দর্শককে। আমরা যেটি বলছিলাম যে দ্বিতীয় বাড়ি কেনার ক্ষেত্রে প্রথম বাড়ির হোম ইকুইটি ব্যবহার করার বিষয়টি, কিন্তু তার আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। হোম ইকুইটি জিনিসটি আসলে কি, এটি কখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? খুব সুন্দর প্রশ্ন। হোম ইকুইটি লাইনে হচ্ছে যে আপনাকে আর কি বুঝতে হবে যে আমার হোম ইকুইটিটা কি। এক্সাম্পল, আপনি যদি 5 ইয়ার্স আগে 5 ইয়ার্স আগে একটা বাড়ি কিনছেন, সেটির দাম ছিল যখন কিনছিলেন তখন হচ্ছে 500,000। এখন 5 ইয়ার্স পরে যা এইটার ভ্যালু আসলো, মার্কেট ভ্যালু দাঁড়ালো 700। এই যে এখন যে আগে 500 দিয়ে কিনছেন, এখন 700, এই $200 যদি আপনার যে লোন থাকে, মনে করেন আপনার এখন এক্সাম্পল আপনার লোন বাকি আছে 450, তাহলে আপনার এখন ভ্যালু আছে 700 বর্তমান মার্কেটে। এই 250 হচ্ছে যে আপনার ইকুইটি, হোম ইকুইটি। ওকে, এটা থেকে আপনার এটাকে আমরা হোম ইকুইটি বলি আর কি। ওকে। কিন্তু এই ক্ষেত্রে অনেকে তো আসে ইকুইটি লোন এবং হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, এই বিষয়গুলো চলে আসে। এগুলোর ব্যাপারে পার্থক্যটা কি একটু বলবেন? পার্থক্য একই একই জিনিস, এটা ইউএস এন্ড আমেরিকা সেম জিনিস। এটা যে ইকুইটিটা আছে, ওই হুম, হুম। ইকুইটি থেকে আপনার এটাকে আমরা লাইন অফ ক্রেডিট বলি। আপনি চাইলে এখান থেকে আপনার ক্রেডিট নিতে পারবেন। এই জন্য বলে যে লাইন অফ ক্রেডিট, ওখান সাথে একটা সূত্র। যখন ওই ইকুইটিটা আপনার একটা ইকুইটি আপনার বাড়িতে আছে $250,000, ওটা থেকে আপনার যে লোনটা নিবেন এটাকে বলে লাইন অফ ক্রেডিট। হুম, কেন আপনার কাছে ওই লাইনটা তৈরি করা আছে, আপনি ওখান থেকে ক্রেডিট নিচ্ছেন, লোন নিচ্ছেন, হুম, হুম। আপনার বাড়ি থেকে আপনার একটা লোন নিচ্ছেন। তো এটা কখন নেওয়া হয়? এটা না হয় যে একটা মানুষ যখন সে অনেক আগে একটা বাড়ি কিনছিল, আজ থেকে 5 বছর আগে একটা টাউন হাউস কিনছে, এক্সাম্পল একটা টাউন হাউস কিনছে, সে এখন একটা সিঙ্গেল হাউস কিনা দরকার, হুম, কিন্তু তার কাছে ইনকাম আছে, সবকিছু আছে, এটাতে আবার ইনকাম আবার ক্যারি করা লাগে। কেন, সে তো সিঙ্গেল হাউস, নতুন যে সিঙ্গেল হাউস কিনবে ওটার জন্য সে কোয়ালিফিকেশন হতে হবে, ভালো একটা মিনিমাম একটা ক্রেডিট স্কোর থাকতে হবে, বলতে গেলে 700 প্লাস। হুম। প্লাস তার কোনো লাইবিলিটি থাকতে হবে না, মানে লাইবিলিটি নাই, তার ভালো একটা ইনকাম আছে কিন্তু তার কাছে ক্যাশ মানি নাই। এই কোশ্চেনটা তখনই আসে, এইটা দিয়ে আপনি কিভাবে লাভবান হবেন, এটা অনেকে আসলে এই ব্যাপারটা জানে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ইভেন আমিও যখন রিয়েল এস্টেট মার্কেটে আসি নাই, ইভেন আমারও এই ধারণা নাই। আসলে আমার এই যে টাকাটা জমি রয়েছে, টাকা হুম। দিয়ে চাইলে আমি অনেক কিছু করতে পারি। ওকে, অনেক তাহলে আমরা আহ, সেই প্রশ্নটাতে সরাসরি চলে আসি যে হোম ইকুইটি ব্যবহার করে, প্রথম বাড়ির হোম ইকুইটি ব্যবহার করে আপনি কিভাবে দ্বিতীয় বাড়িটি কিনবেন, ধাপগুলো কি কি, কিভাবে হুম। আপনাকে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? ধাপ হচ্ছে যে, প্রথম হচ্ছে যে আপনাকে একজন অ্যাপ্রেজাল বা একজন রিয়েলটরে দিয়ে আপনাকে সিএমএ করাইতে হবে যে আপনার বর্তমান বাড়িটা, তার ভ্যালুটা কত। আপনি কিন্তু সেকেন্ড বাড়ি কেনার জন্য প্ল্যান করতেছেন, কিন্তু আপনার ইনকাম ঠিক আছে, আপনার ক্রেডিট স্কোর ঠিক আছে, ক্রেডিট স্কোর লাগবে, ইনকামও লাগবে যদি আপনার একটা সিঙ্গেল হাউস কিনতে যান এই ইকুইটি ইউজ করে। কেন, আপনার ভালো ক্রেডিট স্কোর না থাকলে, আপনার ইনকাম কোয়ালিফাই না হলে আপনি ইকুইটি নিতে পারতেছেন না। হুম, হুম। তো আপনি একজন রিয়েলটর কাছে, অভিজ্ঞ রিয়েলটর কাছে গিয়ে শরণাপন্ন হয়ে আপনি একটা সিএমএ করলেন যে আপনার এই বাড়ির দাম কত। দেখলেন যে এই বাড়ির বর্তমান মূল্য $700,000।
আপনি যখন নিছিলেন তখন এটা নিছিলেন 450, এখন এটা 750 আছে, সরি $700,000 আছে। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 250,000। যদি আমরা ধরি আপনার বর্তমান লোন বাকি আছে $4 লাখ, 5 বছর আপনি $50,000 পরিশোধ করছেন, তাহলে আপনার 700 থেকে $4 লাখ বাদ গেলে যেটা হবে কত, $300,000। হুম হুম ওই 300,000 থেকে আপনি 90% নিতে পারবেন। ওকে মানে মূল কথা হচ্ছে যে আপনার যদি $700 বাড়ি থাকে, এটা হুম আপনাকে বুঝতে হবে। 700 যদি ভ্যালু থাকে, এখান থেকে 90% আপনি ইকুইটি ইউজ করতে পারবেন, 90%। তো 90% ইকুইটি ইউজ যদি করি, তাহলে আমাদের 630, আমরা আমরা এটার ভ্যালুয়েশন ইউজ করতে পারতেছি। হুম এটার ভ্যালুয়েশন আসলো 700, কিন্তু আপনি 90% এখান থেকে এটার ভ্যালুয়েশন ইউজ করতে পারবেন। তাহলে কত, 630 আপনার। তো আপনার লোন কত ছিল, 630 থেকে $630,000, আপনার লোন বাকি আছে 400,000 এক্সাম্পল, হুম ঠিক আছে। তাহলে আপনার বাকি রইল কত, আপনার প্রায় 400,000 যদি হয়, যেটা থেকে 300,000, আপনার যদি 400,000 যদি লোন বাকি থাকে, হ্যাঁ, ওই 300,000 আপনি ইউজ করতে পারবেন আপনার এই সেকেন্ড বাড়ি কেনার ক্ষেত্রে। ওকে। এখন আপনি কত ইউজ করবেন সেটা আপনার আপনার কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে। তার মানে আপনি বলছেন 90% সেটির ব্যবহার করা যাবে হোম ইকুইটির। না, আপনার যে বাড়ির যে অ্যাপ্রেস ভ্যালু হুম আসবে হুম 700,000, হুম ওটা থেকে 90% আপনার আপনার ইউজ করতে পারবেন, ওখান থেকে 90% ইকুইটি নিতে পারবেন। তো ওকে এখন আপনার অ্যাপ্রেস ভ্যালু আসলো যে 700, হুম তো হুম 90% যদি ধরেন, তাহলে এটার ভ্যালুয়েশন নিতে পারবেন 630। হুম 630 থেকে আপনার আগের মর্গেজ কত বাকি ছিল, আগে মর্গেজ বাকি ছিল $500,000। তবে এখন আপনার এই 630 থেকে $500 আপনি মাইনাস দেন, ওকে এখন তাহলে আসলো যে $130,000। এই $130,000 আপনি ইউজ করতে পারবেন। এটাকে বলে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট। ওখান থেকে আপনি ক্রেডিট ধার নিলেন। অনেকটুকু একেবারেই মানে অঙ্কর মাধ্যমে অনেকটুকু পরিষ্কার হয়েছে না আশা করি দর্শকরা। আমরা আপনার কাছে এরপর যেটি জানতে চাই, এই হোম ইকুইটির মানিটা কি তিনি দ্বিতীয় বাড়ির জন্য ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন নাকি সেটি পারবেন না? উনি যেটা মন চায় সেটা করতে পারবে, এটা ওনার ওনার টাকা। ওনার জাস্ট উনি এটা একটি সেকেন্ড লোন হচ্ছে। হুম উনি যখন এই ক্রেডিটটা নিচ্ছে ওনার ওই প্রথম বাড়ি থেকে, এটা আরেকটি লোন হচ্ছে। তো এটা থেকে প্রথম বাড়ির যে ওনার যে পেমেন্ট, ওটা তো অনেক আগে নিছে, 2.5%, 3%। হুম হুম কিন্তু এটা বর্তমান যে কারেন্ট যে রেট, এই যে $130,000 উনি উনি নিচ্ছে, কারেন্ট বর্তমান রেট ইয়া থেকে ইন্টারেস্ট রেট থেকে একটু বেশি থাকে, ওই ইন্টারেস্ট রেটের উপর উনি টাকাটা নিবে। হ্যাঁ, আপনার কোশ্চেন আসছে। এখন এই টাকা দিয়ে উনি যেটা মন চায় সেটা করতে পারবে, এটা ওনার টাকা। ওকে উনি ওটাতে ডাউন পেমেন্ট ইউজ করতে পারবে, উনি এটাতে ক্লোজিং কস্ট ইউজ করতে পারবে। উনি বলে যে $130,000 নিছে, কিন্তু ওনার বাড়ি কিনতে লাগছে যে $80,000, ওকে হ্যাঁ আর বাকি কত $50,000 উনি চাইলে পরবর্তীতে উনি বাড়ি কিনে ওটাকে রিমডেল হিসাবে ইউজ করতে পারবে। আচ্ছা। মূল কথা হলো যে মানে এই $130,000 বাড়ির ওনার টাকা। বাইরে কোনো কাজে ব্যবহার করতে পারবে না তিনি, তার সন্তানের স্টুডেন্ট লোন না, কিংবা যেটা মন চায় সেটা করতে পারবে। সে টাকা নিচে, আচ্ছা এটা তার টাকা। সে সে যদি চায় তার গ্রোসারি শপ কিনবে, হুম তার হুম কিনবে, এটা তার টাকা। সে তো লোন নিচ্ছে হুম এক হুম প্রকার। টাকাটা তার, কিন্তু সে ব্যাংক থেকে প্রক্রিয়াধীন লোন নিতে হচ্ছে। সে তো সরাসরি নিতে পারবে না। এটা আবার যেকোনো মুহূর্তে সে পরিশোধ করলে এখান থেকে সে মুক্ত। ওকে এটার সাথে মূল বাড়ির লোনের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই, কোনো সাংঘর্ষিক অবস্থা নাই। যদি কোনো কারণে এই টাকা উনি ডিফল্ট হয়, হুম হুম উনি কোনো কারণে এই টাকা না দিতে পারে, তাহলে অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি দিতে পারলাম না। ওনার মর্গেজ বাড়বে, ওনার এটার সাথে সুদ অ্যাড হবে, কিন্তু ওনার মেইন বাড়িটা, যে বাড়ি থেকে উনি ইকুইটিটা ইউজ করছে, ওটা চাইলে আপনার ল্যান্ডার ওনাকে ফোরক্লোজার করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই ভাবেন যে হ্যাঁ আমি এমনিতেই একটা বাড়ি কিনে মর্টগেজ দিতে হচ্ছে, একটু টানাটানির মধ্যে পড়ি, সেক্ষেত্রে আমি দ্বিতীয় আরেকটি বাড়ি কিনলাম এবং সেটির প্রথমবারে হোম ইকুইটি ব্যবহার করলাম, তাহলে আমার এই দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি কি দুটি বাড়ি হারাবো নাকি আসলে না, আমার প্রথম বাড়িটা না, আমার জায়গায় এটা থাকবে? এটার সাথে কোনো রিলেশন না। আর ব্যাপারটা হলো যে অনেকে ব্যাপারটা বুঝতেছে না।
এটা ইজিলি সে তার মূলত এই টাকাটা কখন এই কোশ্চেনটা আসে যে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, এটা মূলত কোশ্চেনটা আসে যে আপনার যখনই আপনার একটা সেকেন্ড হাউস কিনবেন, আপনার সব ইনকাম ঠিক আছে, আপনার আপনি ইউ আর গুড কোয়ালিফাই ফর সেকেন্ড হাউস, আপনার কোনো লাইবিলিটি নাই, আপনার ক্রেডিট স্কোর ঠিক আছে, কিন্তু আপনার কাছে ক্যাশ টাকা নাই। হুম হুম। ওই যে আপনার জমানো যে গুপ্তধন রয়েছে, ওই গুপ্তধন থেকে আপনার টাকাটা নিয়ে আপনি এখানে ডাউন পেমেন্ট দিয়ে আপনি সেকেন্ড হাউসটা কিনলেন। যখন আবার আপনার 6 মাস থেকে 1 বছর পরে অ্যাবিলিটি হইলো, আপনি যে $100,000 নিছেন ওটা পরিশোধ করছেন, ওটা শেষ, ওখানে ক্লোজ। তাহলে তো আমরা এই আশাটা পূর্ণ হইলো, আপনি প্রাথমিকভাবে আপনার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারেন। আপনার টাকা আপনি ধার নিলেন, আপনি কারো কাছে হাত পাতলেন না, মূল কথা হলো এটা। ওকে, এখানে আপনার একটা সমস্যা অনেকে মনে করছেন, সেটা হলো ইন্টারেস্ট রেট যদি বাড়ে তখন কি এই লোনের সংখ্যাটা কি বাড়ে? গুড কোশ্চেন। এটার ক্ষেত্রে দুইটা আছে, এটা হলো যে একটা একটা প্লাক্স, এটা উঠেনামা করে, হ্যাঁ। হুম হুম। সেই ক্ষেত্রে না গিয়ে আপনি এটা যখন ওই 130,000 বা 150,000 বা $100,000 আপনি নিচ্ছেন, ওটা আপনি 30 ইয়ার ফিক্সড লোন হিসাবে দিবেন। তো এটা ইন্টারেস্ট রেট বাড়ুক কমুক ডাজেন্ট ম্যাটার। যখন নিচ্ছেন সেটা যদি 8% ইন্টারেস্ট রেটে লক করেন, হ্যাঁ, হুম। ওটা 30 ইয়ার ফিক্সড নিলেন। আবার এটাতে কোনো ফ্রি পেমেন্ট প্ল্যানটি নাই। বলতে গেলে আপনি যদি 100,000 যদি আর 6 মাস পরে যদি আপনার কোনো কারণে ম্যানেজ হয়, আপনি 100,000 টাকাটা পরিশোধ করলে ডান, ওই লোন ক্লোজ হয়ে গেল। তাহলে আপনার কোনো ওই লোন রুকলো না। ওকে, লিটু চৌধুরী, এরপরে হুম, যে বিষয়টি আসে সেটি হলো, আমরা জানি যে প্রথম বাড়ির জন্য আপনি লোন কিনতে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় লোন হুম, নিতে গেলে। এই দ্বিতীয়বারের জন্য যখন আপনি হোম ইকুইটি ব্যবহার করে লোনটি নিচ্ছেন, অলরেডি হুম, ওই ব্যাংকটি থেকে যদি আপনি নেন, তারা জানে আপনার কন্ডিশন কি, কিংবা আপনার অনেকগুলো হুম। ডকুমেন্টস তাদের কাছে দেওয়া আছে। তখন দ্বিতীয়বারই কেনার সময় লোন নেবেন আপনি হোম ইকুইটি ব্যবহার করে, আপনাকে কি সেম সেম কাগজপত্রগুলো আবার দিতে হবে? মানে কি কি আসলে আপনাকে যোগ্যতা লাগে? জি, আপনাকে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আপনি যখন সেকেন্ড বারের জন্য একটা ক্রেডিট নিচ্ছেন, এখান থেকে প্রথম বাড়ি থেকে আপনার $100,000 এক্সাম্পল আপনি নিচ্ছেন, হুম আপনাকে কিন্তু আগে যে বাড়ির পেমেন্টটা আছে এবং যে $100,000 নিচ্ছেন, এই $100,000 যে পেমেন্ট প্লাস নতুন যে বাড়ি কিনতেছেন, এটা যদি এটার যে মর্গেজ পেমেন্টটা আসবে, এটার জন্য আপনাকে কোয়ালিফাই হতে হবে। আপনাকে ইনকাম ডকুমেন্টেশন শো করতে হবে। আপনি যদি কোয়ালিফাই হন তাহলে তখনই আপনি এই জিনিসটা নিতে পারবেন। আর আপনি যদি বলেন যে না, আমি এই টাকা নিয়ে আমি আমার পার্সোনাল কাজে বাড়ি রিনোভেশনের ক্ষেত্রে, অথবা আমি একটা রিনোভেশন, আমি আমার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবো, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন সাবমিট করতে হবে না। এই কারণে ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন কিনবেন, একটা এক্সাম্পল $500 একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি কিনতেছেন, এখন আপনি এখান থেকে যে টাকাটা নিচ্ছেন, ওই $500 যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতেছেন, ওটা যদি মর্গেজ পেমেন্ট আসে $3,000, এবং যে বাড়িটা নিচ্ছেন সেটা যদি আবার $3,000 আপনার এই রেন্টাল ইনকাম আসে, তাহলে আপনাকে কোনো ইনকাম শো করতে হবে না। ওকে, তো এই প্রশ্নটিতে চলে আসলো যেটি আপনিও উত্থাপন করেছেন, সেটি হলো দ্বিতীয় বাড়িটা হোম ইকুইটি ব্যবহার করে যিনি কিনবেন, তারা অনেক সময় হুম। সংশয় থাকেন এটি আসলে কি উদ্দেশ্যে কিনবেন। তিনি কি এটা রেন্টাল হিসেবে ইউজ করবেন, ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ইউজ করবেন, কিংবা ব্যক্তিগত প্রপার্টি হিসেবে ইউজ করবেন? কিভাবে ইউজ করলে মানে বাস্তবিক সম্মত হয় আর কি, যাতে আপনি সামাল দিতে পারেন, দুটো বাড়ির মর্টগেজ আপনি সামাল দিতে পারেন? আপনার এই দোনো ক্ষেত্রে আপনার এখন ডিপেন্ড হচ্ছে যে আপনার কন্ডিশনের উপর আপনি আসলে কি করতে চাইতেছেন। হুম হুম। আপনি কি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন এই ইকুইটি ইউজ করে, এই এটা ডাউন পেমেন্ট, তো টেম্পোরারি ডাউন পেমেন্ট আপনি ইউজ করতেছেন, যেহেতু হুম আপনার কাছে ডাউন পেমেন্ট নাই, হুম একটা সুযোগ পাইছেন, একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি মার্কেটটা একটু এখন ডাল যাচ্ছে, হুম আপনার এই সুযোগে আপনি একটা বাসা কিনলেন, আপনার কাছে কিন্তু ক্যাশ টাকা নাই যে আপনি যে 20% ডাউন পেমেন্ট দিবেন বা 10% ডাউন পেমেন্ট দিবেন ওই বাসাটা কেনার জন্য, হুম ক্যাশ টাকা হাতে নাই। হুম। কিন্তু আপনার কাছে গুপ্তধন তো পড়ে আছে, আপনার জমানো টাকা পড়ে আছে, ওখান থেকে টেম্পোরারি নিয়ে আপনি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন, এটাও কিনতে পারেন। এখন আপনি হিসাব করে দেখবেন যে আমি যে টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছি ওটার কি আমার ব্যালেন্স হচ্ছে কিনা। এক্সাম্পল 500,000 দিয়ে আমি একটা টাউন হাউস কিনে দিছি আমার এক বায়ারকে গত হুম 2 মাস আগে। হুম এই মাসে আমি তার ভাড়া দিচ্ছি $3,000। হুম উনি 20% ডাউন পেমেন্ট দিয়ে উনি 500,000 এর একটা প্রপার্টি কিনছে।
উনি আবার 3,000 টাকা ভাড়া দিয়ে দিয়েছে, ওনার মর্গেজ পেমেন্টটা ইভেনের মতোই। ওকে। তো ওনার উদ্দেশ্য ছিল যে মূলত যে আমার কাছে যে 20% টাকাটা পড়ে রয়েছে, এক্সাম্পল টাকাটা তার কাছে থাকা আর ওই যে হোম ইকুইটি থেকে নেওয়া, এটা একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি। হুম। তো আমার টাকাটা পড়ে রয়েছে যেহেতু, আমি এটাকে একটা ইউটিলাইজ করি, মার্কেট যেহেতু ভালো আছে, আমি একটা বাড়ি কিনে আমি টাকাটাকে এখানে লাগাই, 20% ডাউন পেমেন্ট দিয়ে একটা টাউন হাউস কিনলাম, 3,000 টাকা আমি একটা ভাড়া দিলাম, $3,000 একটা ভাড়া দিলাম। $3,000 ভাড়া দেওয়ার পরে আমার ইকুয়াল আসলো, আমার কোনো প্রফিট দরকার নাই। কিন্তু লাভ হচ্ছে যে আজ থেকে 1 ইয়ার্স পরে ওনার এটাই $500,000 এই প্রপার্টি ভ্যালু যাবে 550। তুমি তার তার এখানে প্রপার্টি ভ্যালু বাড়লো, তার টাকাটাও কাজে লাগলো। এখন উনি যদি আবার মনে করে যে না আমি এটা সিঙ্গেল হাউস কিনবো, আগে ছিল আমার টাউন হাউস, আমি এখন সিঙ্গেল হাউস কিনবো এটাকে, তখন উনি ওই টাউন হাউসটাকে আগের যে প্রপার্টিটা আছে ওটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি দেখাবে, যেহেতু ওখান থেকে রেন্টাল আসলে ওই রেন্টাল দিয়ে উনি ওনার মর্গেজ পেমেন্ট, তো উনি ওখানে থেকে ওনার যে মর্গেজটা ওই লাইবিলিটি থাকলো না। এক্সাম্পল ওনার ওখানে মর্গেজ ছিল 2,500 টাকা, এখন বর্তমানে উনি এটা বাড়া দিতে পারতেছে 3,000 টাকা, আগের বাসা। তাহলে তো রেন্ডার দেখতেছে ওনার 3,000 টাকা ভাড়া আসতেছে, 2,500 টাকা ওখান থেকে মর্গেজ চলে যাচ্ছে, তাহলে ওই মর্গেজের লাইবিলিটি তো উনি নেই। উনি পুরানা যে লাইবিলিটিটা আছে, ঘাড়ের বোঝাটা উনি টানতে হইতেছে না, নতুন করে নতুন ওনার ইনকাম দিয়ে, সাপোসিয়ান ইনকাম দিয়ে, $8,000 ইনকাম দিয়ে উনি নতুন বাড়ির জন্য কোয়ালিফাই হচ্ছে। কিন্তু ওনার কাছে টাকা নাই, ওই যে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, টাকাটা এখান থেকে আমি নিয়ে আমি চাইলে ওই আমার এই বড় বাড়িটা আমি কিনতে পারবো। এটা আমি ডাউন পেমেন্টে ইউজ করতে পারবো, আমি এটাকে ক্লোজিং কস্টে ইউজ করতে পারবো। ইভেন আমি যদি $150,000 কোয়ালিফাই হই, পুরো টাকাটা আমি নিতে হয়, টাকাটা তো আমার ব্যাংকে আসে জমা হবে প্রথম ক্লোজিং এর আগে, তো আমার দরকার হয়েছে যে 70,000, তাহলে আমার আরো 80,000 আমার রয়ে গেল। ওই 80,000 বাড়ি কেনার পরে উনি রেনোভেট করতে পারবো, বাড়ির জন্য ফার্নিচার কিনতে পারবো। কিনে উনি প্রাথমিক সমস্যাটা সমাধান করলো, 6 মাস থেকে 1 বছর পরে উনি ওই টার্গেট নিয়ে প্রতি মাসে মাসে উনি ওটার জন্য মর্গেজ পে করতে হইতেছে আলাদা, যে টাকাটা উনি নিচ্ছে $150,000। কিন্তু 6 মাস থেকে 1 বছর পরে উনি ম্যানেজ করে ওই টাকাটা পরিশোধ করলো, শেষ। ওটা কোনো প্রিপেমেন্ট প্ল্যান্টি নাই, ওটার কোনো এক্সট্রা রেজুলেশন না যে আপনার 6 মাস আগে পে করতে পারবেন না, 1 বছর আগে পে করতে পারবেন না, এটাকে আমরা বলি প্রি পেমেন্ট প্ল্যান্টি। তো এই জিনিসটা ওনার নাই, তো ওই জিনিসটা ইউজ করে উনি মন চাইলে যে কোনো জিনিস করতে পারবে। এটা সিঙ্গেল হাউস মানে যে জি বলেন, জি সিঙ্গেল হাউস হোক, আর এটা এটা প্রাইমারি রেসিডেন্ট হোক। প্রাইমারি বলতে গেলে যখন সে ছোট বাড়ি থেকে বড় বাড়ি কিনবে, তখন আমরা এটাকে ল্যান্ডার, এটাকে প্রাইমারি রেসিডেন্ট হিসেবে কনভার্ট করে। কেন আগে ছিল ছোট বাড়ি, উনি এখন একটা বড় বাড়ি কিনতেছে, তখন তো উনি ওটাকে প্রাইমারি রেসিডেন্ট হিসেবে ধরেও মিনিমাম ডাউন পেমেন্টে উনি বাড়ি কিনতে পারতেছে। উনি যে ওখান থেকে সব টাকা ইউজ করতে হবে সেটাও ভুল। উনি কিন্তু কোয়ালিফাই হচ্ছে ওনার ইকুইটি অনুসারে $150,000, ওনার যতটুকু দরকার ততটুকু উনি নিবে, অতটুকুর উপরে ওনারা। তাহলে এই বিষয়টা তো পরিষ্কার যে আপনার ইকুইটি আছে মানে আপনাকে খরচ করার জন্য, সেটা নিয়ে নেয়ার জন্য খুব তাড়াহুড়া করার কিছু নেই, এটি আছে, এটি আপনারই থাকছে। আর এটা কোনো জটিল কোনো প্রক্রিয়া না, এটা কোনো জটিল প্রক্রিয়া না। আপনি যদি আগে একটা কোয়ালিফাইড এবং প্রফেশনাল লোন অফিসের সাথে বসে আপনার যে বাড়ি কেনার প্ল্যান করলেন, আপনি যার সাথে বসলেন, একজন রিয়েলার সাথে বসলেন, বসে আপনার মনের ইচ্ছাটা প্রতিপালন করলেন যে আমি জিনিসটা করতে চাই, তখন সে বলবে যে ঠিক আছে, গিভ ইউর ইনকাম ডকুমেন্টেশন। ইনকাম ডকুমেন্টেশন নিয়ে এসে দেখবো যে আসলে যে আপনার আগে যে মর্গেজ ছিল, বর্তমানে যে আপনি এখান থেকে ইকুইটি নিবেন এবং বর্তমান যে বাড়িটা কিনবেন সেটার জন্য কি আপনার কোয়ালিফাই হচ্ছে কিনা। তো ইজি, আপনি বলবেন যে 3টার জন্য আমি কিভাবে কোয়ালিফাই হবো? আরে বাবা, আগে যেটা ছিল সেটা তো আমি রেন্টাল প্রপার্টি চলে যাচ্ছে, ওই লাইবিলিটি তো আমার নাই। আমার টেনশন করতে হবে যে নতুন যে আমি ইকুইটি নিচ্ছি 100,000, ওটার জন্য 8% ইন্টারেস্টেড, কত? 800 টাকা প্রতি মাসে, $800। আর নতুন যে বাড়িটা কিনতেছি ওটার জন্য আমার ইনকাম থাকলে হইলো, যদি আমার এটা বাড়ির দাম হয় 500,000, আমার $9,000 ইনকাম থাকলে হয়, যদি কোনো লাইবিলিটি যদি না থাকতে হবে না, ক্রেডিট ভালো থাকতে হবে। সবকিছুর কথা হচ্ছে যে ক্রেডিট, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি $1 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেন আর 500,000 বাড়ি কিনেন,
3.5% ডাউন পেমেন্ট ডাজেন্ট ম্যাটার, আপনার কোর ইনকাম থাকলে কিন্তু ক্রেডিট ঠিক থাকতে হবে আপনার মিনিমাম 700 আপ। 700 এর নিচে দেখলে তখন লেন্ডাররা তখন আপনার একটু, সাথে হ্যাঁ, গেম দর কষাকষি করা শুরু করেন, দর কষাকষি করবেন, কিভাবে কমানো যায় সেই বিষয়গুলো দেখবেন। অনেক ধন্যবাদ লিটু চৌধুরী। একদম শেষ একটা প্রশ্ন করতে চাই, মানে এটি তো কিনছেন নাকি, মানে আপনারা তো রিয়েলটর, এখন আপনাদের অভিজ্ঞতা কি বলে, এই ইকুইটি ব্যবহার করে কি কিনছেন নাকি আসলে ইকুইটি জায়গায় পড়েই থাকে? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন পর্যাপ্ত না না, আমার তো ডলার হাতে আসে তখন কিনেন। গত 4 মাস আগেও আমার এক সম্মানিত বায়ার, আমরা তো কখনো যারা প্রফেশনালি কাজ করে, আমি ফুল টাইম কাজ করে যে কোনো সেক্টরে, ইভেন আপনার সেক্টরে বলেন, এটা প্রত্যেকটা জিনিস কনফিডেন্সিয়াল থাকে। আমি ওনার নাম তো ডিসক্লোজ করতে পারবো না বা কখনো করিও না আমরা কোনো ব্যাপারেই। তো ওনার হঠাৎ করে একটা বাড়ি কিনে দরকার, ওনার একটা বাড়ি খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু ওনার এনাফ ক্যাশ নাই, কিন্তু ওনার এনাফ প্রপার্টি আছে। ওকে, ওনার এনাফ প্রপার্টি আছে কিন্তু এনাফ ক্যাশ হঠাৎ করে ওনার হাতে নাই, মানে ওনার একটু শর্টেজ ক্যাশ। উনি বাড়িটা খুব পছন্দ হলো, উনি কিনবে। তখন আমাকে ফোন করলো যে আমি এটা কি করতে পারি, কি আসে বিষয়। তখন আমি ওনার ডিটেলস আগে কেস স্টুডিটা শুনলাম, যে ডাক্তারে যেভাবে শুনে তার রোগের চিকিৎসা করার জন্য শুনে আমি চিন্তা করলাম যে আপু আপনার তো টাকা পড়ে রয়েছে, কোথায় পড়ে রয়েছে, আমি তো এখান থেকে টাকা ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে আমার রানিং টাকা। আমি বললাম যে আপু আপনি চাইলে তো আপনার হোম ইকুইটি দিয়ে দিয়ে করতে পারেন। কিভাবে চলেন। তখন আমি অভিজ্ঞ একজন রিয়েলটর বা লোন অফিসার কাছে নিয়ে গেলাম, উনি সুন্দর করে ওনাকে ও লোনটা প্রসেস করে ওনাকে বাড়িটা কিনে দিলাম। তো এটা কিনতেছে আসলে অনেকে আসলে কিনতেছে ভুল না, অনেকে ব্যাপারটা জানে না ভাই, অনেকে জিনিসটা জানে না যে তার এই টাকাটা ইউজ করে সে কিন্তু চাইলে সে যে কোনো কাজে ইউজ করতে পারে। এটাকে ঝুঁকি মনে করেন, অনেকে মনে করেন যে আমার প্রথম বাড়িটাই ঝুঁকিতে পড়ে যায় কিনা। না, আর প্রথম বাড়ির যে লোন রয়েছে ওই লোনের সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। এটা নিচ্ছেন আপনি যা দরকার হচ্ছে, আপনার আছে $300,000, আপনার দরকার হচ্ছে $100,000। আমি $100,000 নিলেন টেম্পোরারি, আপনার টাকা আপনি নিচ্ছেন ব্যাংক থেকে, একটা কমিটমেন্টের উপরে যে 8% ইন্টারেস্ট রেটে, আপনার 6 মাস পরে আবার আপনার টাকাটা দরকার নাই, আপনি একটা ব্যবসা কিনেন। ওকে, শুধু বাড়ির ক্ষেত্রে না, আপনি ব্যবসা কিনবেন, আপনার একটা ব্যবসা করে সুযোগ অপরচুনিটি আসে গেল, কিন্তু আপনার কাছে ক্যাশ নাই, একটা শেয়ার পাঠানো হলেন, আপনি ওখান থেকে $100,000 নিয়ে 1 বছর পরে আপনি $800 করে যদি দেন বা $1,000 করে যদি আসে, 1 বছরে কত? 12,000 1 বছর দিলেন, কিন্তু 1 বছর পর আপনি টাকাটা ক্যাশ করে আপনি আবার পরিশোধ করে দেবেন। বুঝতে পেরেছি। অর্থাৎ মাছের তেলে মাছ ভাজা যে ধরনের কথাগুলো আমরা জানি, তার সাথে হয়তো আপনার মূল ইনভেস্টমেন্টের সাথে এটাও আপনি যোগ করতে পারেন। একটা অপশন আছে, যে অপশনটা অনেকেই আপনারা নিতে পারেন, এবং আমাদের বিশেষজ্ঞ রিয়েলটর আজকে আপনাদেরকে সেই পরামর্শ দিয়েছেন। রিয়েলটর লিটু চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল সন্ধ্যা 7:20 আবারও দিভিজ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।